আসসালামু আলাইকুম। সংকট কাটাতে একীভূত করা হয়েছিল ৫টি শক্তিশালী অথচ একসময় ভঙ্গুর হয়ে পড়া ব্যাংককে। আর আজ সেই ব্যাংকগুলোর আমানতকারীদের জন্য এসেছে ৪,০০০ কোটি টাকারও বেশি অর্থ ফেরতের এক বিশাল ঘোষণা। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। একদিকে টাকা ফেরত দেওয়া হচ্ছে, অন্যদিকে পর্দার আড়ালে খেলা হচ্ছে নতুন এক খেলা। ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাও করেন নাই। এই তথ্যগুলো জানলে ব্যাংক নিয়ে আপনার সম্পূর্ণ ধারণা বদলে যাবে। তাই ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পুরো ঘটনাটি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। আজকের যে সম্মিলিত ইসলামী ব্যাংক, এটি আসলে ৫টি ব্যাংকের সমন্বয়ে গঠিত। ব্যাংকগুলো হল এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। প্রশ্ন উঠতে পারে, কেন এই ব্যাংকগুলোকে একীভূত করতে হলো? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এই ব্যাংকগুলোর অবস্থা ছিল শোচনীয়। এক্সিম ব্যাংক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের কবজায়। অন্যদিকে বাকি ৪টি ব্যাংক অর্থাৎ সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের নিয়ন্ত্রণে। এই নামগুলো আমাদের দেশের ব্যাংকিং সেক্টরে কতটা প্রভাবশালী ছিল তা আপনারা নিশ্চয়ই জানেন। তাদের রাজত্বকালে ব্যাংকগুলো থেকে কোনো ধরনের জামানত ছাড়াই হাজার হাজার কোটি টাকা ঋণের নামে বের করে নেওয়া হয়েছে। সহজ কথায়, সাধারণ মানুষের আমানতের টাকা দিয়ে তারা পকেট ভরেছে। লুটপাটের এই উৎসব এমন পর্যায়ে পৌঁছেছিল যে সাধারণ আমানতকারীরা যখন নিজেদের প্রয়োজনে টাকা তুলতে ব্যাংকে যাচ্ছিলেন, তখন ব্যাংকগুলো টাকা নেই বলে তাদের ফিরিয়ে দিচ্ছিল। দেশের আর্থিক খাতে এক ভয়াবহ অরাজকতা সৃষ্টি হয়েছিল তখন। দেশের অর্থনীতি যখন খাদের কিনারায়, ঠিক তখন অন্তর্বর্তী সরকার এক সাহসী পদক্ষেপ নেয়। শরিয়া ভিত্তিক এই ৫টি ব্যাংককে একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। এই নতুন ব্যাংকের মূল লক্ষ্যই ছিল সাধারণ মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা। এই বিশাল ব্যাংকটির পরিশোধিত মূলধন ধরা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকার নিজেই দিয়েছে ২০,০০০ কোটি টাকা, আর বাকি ১৫,০০০ কোটি টাকার শেয়ার দেওয়া হবে আমানতকারীদের। অর্থাৎ আমানতকারীরা এখন কেবল গ্রাহক নন, তারা এই ব্যাংকের অংশীদার বা মালিকানার অংশও পেতে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মানুষের হাতের কাছে দ্রুত নগদ টাকা পৌঁছে দেওয়া। কারণ সাধারণ মানুষ আর প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে পারছিল না, তারা তাদের নগদ টাকা ফেরত চাচ্ছিল। আর সেই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ স্কিম বা পরিকল্পনা ঘোষণা করে। চলুন এবার আসল পরিসংখ্যানে আসি। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত প্রায় ৮ লাখ আমানতকারীকে প্রায় ৪,০০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এই বিশাল অঙ্কের টাকা আসছে বাংলাদেশ ব্যাংকের আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে। কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে পর্যায়ক্রমে এই তহবিল থেকে মোট ১২,০০০ কোটি টাকা আমানতকারীদের দেওয়া হবে। প্রথম দফায় একজন আমানতকারীকে ২ লাখ টাকা পর্যন্ত নগদ ফেরত দেওয়া হচ্ছে। তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৮,২২,০০০ আমানতকারী ৩,৮৮৭ কোটি টাকা হাতে পেয়েছেন। এর মধ্যে শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকদেরই দেওয়া হয়েছে ১,৬০০ কোটি টাকা, যা প্রায় ৩.৫ লাখ গ্রাহকের কাছে পৌঁছেছে। এটি একটি বিশাল মাইল ফলক, কারণ অনেক পরিবার এই টাকার উপর ভিত্তি করেই তাদের জীবন পরিচালনা করেন। সরকারের এই উদ্যোগে মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছিল এবং আমরা দেখছিলাম ব্যাংকগুলোতে নতুন করে আমানত জমা পড়ার হারও বাড়ছিল, অর্থাৎ পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করেছিল। কিন্তু পাঠক এবং দর্শকবৃন্দ, গোলমালটা বেঁধেছে অন্য জায়গায়। যখনই পরিস্থিতি একটু স্বাভাবিক হতে শুরু করল, তখনই একটি বিতর্কিত সিদ্ধান্ত সামনে চলে এলো। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক রেজলিউশন আইন সংশোধন করা হয়েছে, আর এই সংশোধনীতে এমন একটি ধারা যুক্ত করা হয়েছে যা ব্যাংক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ফাঁজ ফেলেছে। অভিযোগ উঠছে, এই ধারার মাধ্যমে আগে সেই বিতর্কিত মালিকদের, যারা ব্যাংকগুলো লুটপাটের জন্য দায়ী, তাদের আবার ফিরে আসার একটি সূক্ষ্ম সুযোগ রাখা হয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই নতুন করে ব্যাংকগুলোতে আমানত তুলে নেওয়ার চাপ শুরু হয়েছে। আমানতকারীরা মনে করছেন, যদি আগের লুটেরারাই আবার কোনোভাবে ব্যাংকের নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে তাদের জমানো টাকার ভবিষ্যৎ কী হবে? এই আস্থার সংকটের কারণে নতুন করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকও এখন চাপের মুখে। এছাড়া সরকারের পক্ষ থেকে এই একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত কোনো স্পষ্ট বার্তা বা গাইডলাইন এখনও পাওয়া যাচ্ছে না। ব্যাংকিং সেক্টরের বোদ্ধারা মনে করছেন,
সরকার যদি দ্রুত এ বিষয়ে স্পষ্ট ঘোষণা না দেয় তাহলে এই সংকট আরও গভীর হতে পারে। ব্যাংকিং সেক্টরের এই অস্থিরতার মাঝে আমাদের আন্তর্জাতিক পরিস্থিতিও মাথায় রাখতে হবে। আমরা দেখছি বৈশ্বিক পরিস্থিতিতেও বড় পরিবর্তন আসছে। বিশেষ করে ইরানের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে টার্গেট করার মতো স্পর্শকাতর খবরগুলো আন্তর্জাতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলছে। যখন বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ে তখন আমাদের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে তার প্রভাব পড়ে সরাসরি। তাই আমাদের ব্যাংকিং সেক্টরের এই সংস্কার কার্যক্রম যদি স্বচ্ছ ও দৃঢ় না হয় তাহলে বৈশ্বিক ধাক্কা সামলানো আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম শেষে এমন কিছু তথ্য দেব যা আপনারা কল্পনাও করেন নাই। এখন সেই সময়। অত্যন্ত বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই 5টি ব্যাংকের লুটপাটের পরিমাণ শুধু কয়েক হাজার কোটি টাকা নয়, এর জাল বিছানো আছে অফশোর ব্যাংকিং এবং বিদেশের অনেক শেল কোম্পানির সাথে। সরকার যে 20,000 কোটি টাকা মূলধন হিসেবে দিয়েছে সেটি আসলে জনগণের করের টাকা, অর্থাৎ লুটেরারা টাকা নিয়ে পালিয়েছে আর সেই গর্ত ভরাট করা হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে। সবচেয়ে ভয়াবহ তথ্য হল একটি শক্তিশালী চক্র সরকারের ভিতরে থেকে চেষ্টা করছে এই সম্মিলিত ইসলামী ব্যাংককে আবারও প্রাইভেটাইজ বা বেসরকারি খাতে ছেড়ে দিতে, যেখানে সেই পুরানো মালিকদেরই বেনামি প্রতিনিধিরা যুক্ত থাকতে পারে। যদি সত্যি ব্যাংক রেজলিউশন আইনের ফাঁক গলে তারা ফিরে আসে তাহলে আমানতকারীদের অবস্থা হবে আগুনের মুখ থেকে ফিরে চুল্লিতে পড়ার মতো। তাই যদি আপনার এই ব্যাংকগুলোতে আমানত থাকে তাহলে শুধু টাকা ফেরত পাওয়া নিয়েই সন্তুষ্ট থাকবেন না, নজর রাখুন ব্যাংকটির পরিচালনা পর্ষদে কারা আসছেন তাদের দিকেও। দেশের সম্পদ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, সচেতন নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। যদি মনে করেন এই তথ্যগুলো অন্যদের জানানো প্রয়োজন তাহলে অবশ্যই শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।